মাইথোলজি নিয়ে আমাদের আগ্রহ সব দিনের জন্য ভীষণ। আমরা পুরাণ সম্পর্কিত যে কোনো কিছুই ভীষণভাবে ভালোবাসি, আর তা যদি হয় আমাদের কাছে আকর্ষণীয় কোনো একটা বিশেষ কোনো দেশের পুরাণ, তাহলে তো কোনো কথাই নেই। আমরা ভীষণভাবে গ্রিক পুরাণ বা গ্রিস দেশের পুরাণ নিয়ে ভীষণভাবে কৌতূহলী, আর সেই কৌতূহল নিরসনের একমাত্র উপায় যে বই নিয়ে আমরা আজ কথা বলছি, এই বই। নমস্কার, ওয়েলকাম টু রিডার সাইট। পাঠকের চোখে আপনাদেরকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পণ। দেবলীনা সাহার গ্রিস, এই বই নিয়ে কথা বলার আগে আপনাদের জানিয়ে দিই, অরণ্যমন পাবলিকেশন থেকে প্রকাশিত গ্রিক পুরাণে কেয়াস হলেন সমস্ত দেব শক্তির মূল, অর্থাৎ সমস্ত শক্তির উৎস তিনি। আর গায়া বা গাইয়া হলেন গিয়ে তিনি বসুন্ধরা মাতা। আমাদের যেমন বসুন্ধরা মা রয়েছেন, সেরকম গ্রিক পুরাণের বসুন্ধরা হলেন গায়া। এবং কেয়াস আর গায়ার সন্তান পরবর্তীকালে গ্রিস রাজত্ব করবে। দিন রাত্রির খেলায় গ্রিক পুরাণ রীতিমতো আমাদের কাছে কৌতূহলের, রীতিমতো অজানা অনেক প্রশ্নের জন্ম দেয়। নিস্ক, এরেবাস, হোয়েস বা যে কোনো দেবতাই আমাদের কাছে ভীষণভাবে কৌতূহলের। এই দেবতাদের কথা বলতে গেলে আপনাদেরকে আগে জানতে হবে গ্রিস মাইথোলজিতে অলিম্পিয়ান এবং টাইটানদের কথা। অলিম্পিয়ান এবং টাইটান এরা দুটো পরস্পর বিবাদমান দুই শক্তি। আমি যদি একটু রিলেট করে বলার চেষ্টা করি, তাহলে আমাদের ওই দেব আর অসুরের মতো। অলিম্পিয়ানরা অলিম্পিয়াস বা অলিম্পাস পর্বতেও থাকেন। এই অলিম্পাসের দখল নিয়ে রীতিমতো লড়াই টাইটান এবং অলিম্পিয়ানদের মধ্যে। আমাদের হিন্দু পুরাণে যেমন বিভিন্ন দেবদেবী সম্পর্কে নানান কথা প্রচলিত রয়েছে, বা তারা যুদ্ধে জয়লাভের জন্য বিভিন্ন সময় নানান পন্থা যেভাবে অবলম্বন করেছেন, গ্রিক মাইথোলজিতে বিভিন্ন দেবদেবীও একই পন্থা অবলম্বন করেছেন। তারা কখনো সাহায্য নিয়েছেন ছলনার, কখনো সাহায্য নিয়েছেন সম্মুখ সমর মানে সরাসরি যুদ্ধের, আবার কখনো শান্তি। যেমন ধরুন আলোর দেবী হেমেরা কিংবা রাত্রির দেবী নিক্স, সমুদ্র দেবতা কন্টাস কিংবা আকাশের দেবতা ইউরেনাস। একটা সময় গায়া বা গাইয়া কারো সাহায্য ছাড়াই জন্ম দিয়েছিলেন ইউরেনাসের, আর পরবর্তীকালে আকাশ অর্থাৎ ইউরেনাস এমনভাবে পৃথিবী মানে বসুন্ধরা মানে গায়াকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছিলেন যে তাদের থেকে উৎপন্ন সন্তান সাইক্লপস, হেকাটনকারিস এবং টাইটানদের জন্ম। ইউরেনাস তার সন্তান হেকাটেনকারিসদের একেবারে পছন্দ করতেন না, এমনকি তাদের বন্দিও পর্যন্ত করে রেখেছিলেন, যেটা মা গায়ার মনে বা গাইয়ার মনে রীতিমতো একটা বিরূপ সৃষ্টি করে ইউরেনাসের প্রতি। এরপর গায়া টাইটান সন্তান ক্রোনোসের সঙ্গে মিলিতভাবে একটি ষড়যন্ত্র করেন, এবং ষড়যন্ত্রে তারা দুজনে মিলে একটি কাস্তে নির্মাণ করেন। যখন ইউরেনাস এবং গায়া পরস্পর যখন শুয়েছিলেন, ঠিক সেই সময় ইউরেনাসের লিঙ্গচ্ছেদন এবং তাকে বন্ধ্যাত্বকরণ করেন টাইটান সন্তান ক্রোনোস। ক্রোনোস এবং গায়ার ষড়যন্ত্রে ইউরেনাসের লিঙ্গচ্ছেদ হয় ঠিক, এবং পরবর্তীকালে ক্রোনোস যখন টাইটানদের নেতা হিসেবে নির্বাচিত হন এবং তার অস্ত্র হিসেবে তিনি বেছে নেন কাস্তেকে, এক ভবিষ্যৎবাণীতে ক্রোনোস জানতে পারে যে ইউরেনাসের মতোই তারও
ভবিষ্যৎ অপেক্ষা করছে তার জন্য। এবং সেক্ষেত্রে ক্রোনোস আগের থেকেই সাবধানতা অবলম্বন করে। ক্রোনোসের পত্নী রিয়া, এই রিয়া শব্দের গ্রিক মাইথোলজি অনুযায়ী অর্থ হলো যা বয়ে চলে বা প্রবহমান। এই রিয়া আসলে ক্রোনোসের বোন। ক্রোনোস রিয়াকে বিয়ে করে এবং যতবার সন্তান জন্ম নেয় ততবার সন্তানকে গলাধঃকরণ করে, মানে গিলে ফেলে, নিজের ভবিষ্যৎকে সুদৃঢ় এবং সুরক্ষিত করার জন্য। ঠিক এরই মাঝে একটি সন্তান, ষষ্ঠ সন্তান জিউসকে জন্ম দেয় রিয়া। পরবর্তীকালে এই জিউসই হয়ে উঠবেন গ্রিক মাইথোলজির একচ্ছত্র অধিপতি। আমরা বিভিন্ন সমাজ মাধ্যম বলুন বা বিভিন্ন ভাবে একটা ছবি দেখে থাকি যে পৃথিবীকে কাঁধে করে নিয়ে অ্যাটলাসের দাঁড়িয়ে থাকার একটা ছবি। আমাদের ভুলটা ঠিক ওখানেই হয়। আমরা ছবিটা ওভাবেই দেখতে অভ্যস্ত এবং আমরা ধরেই নিই ওই গোলাকার যে বস্তুটি সেটা পৃথিবী। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে টাইটানোম্যাকির যুদ্ধ, অর্থাৎ অলিম্পিয়ান এবং টাইটানদের যে যুদ্ধ, সেই যুদ্ধে টাইটানদের সেনাপতি ছিলেন অ্যাটলাস এবং সেই যুদ্ধে হেরে যাওয়ার পর অ্যাটলাসকে শাস্তি স্বরূপ একটি কাজ দেওয়া হয়, ওই গোলাকার একটি বস্তুকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকার কাজ। এই গোলাকার বস্তুটি আর কিছুই নয়, যেটা আমরা পৃথিবী বলে মনে করি সেটা আসলে ইউরেনাস। গ্রিক মাইথোলজিতে ইউরেনাসকেও কল্পনা করা হয় পৃথিবীর মতোই একটি গোলক, যাতে ইউরেনাস এবং গায়ার মিলনে আর কোনো সন্তান উৎপাদন না হতে পারে বা আর কোনো টাইটানদের জন্ম না হতে পারে, সেটাকে সুনিশ্চিত করার জন্যই অ্যাটলাসকে শাস্তি স্বরূপ দেওয়া হয় ইউরেনাসকে কাঁধে তুলে রাখার ভার। এবং অ্যাটলাস এই ইউরেনাসকেই কাঁধে তুলে নিয়ে সেই মাইথোলজি অনুযায়ী এখনো দাঁড়িয়ে আছে। আপনি যদি কবিতা ভালোবাসেন, আপনি নিশ্চয়ই পড়ে থাকবেন উর্বশী ও আর্টেমিস। বিষ্ণুদের এই কবিতা উর্বশী ও আর্টেমিস আপনারা যদি পড়েন, সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন জাগতে পারে আর্টেমিস কি। আর এই আর্টেমিসের সন্ধান করতে গেলে অবশ্যই আপনাকে পৌঁছতে হবে গ্রিস মাইথোলজিতে। আমরা অনেকেই জানি যে আমাদের যে মনসা, গ্রিক মাইথোলজি বা গ্রিক পুরাণ অনুযায়ী মেডুসার একটা রূপ আমাদের মনসা। এই মেডুসা সম্পর্কে যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনাকে কয়েকটা ধারণা আমি দিই, একটু বলে রাখি। মেডুসা ছিলেন এথেনার যে মন্দির, সেই মন্দিরের একজন অতি সুন্দরী পূজারিণী। পোসেইডন এই মেডুসার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এই মন্দিরের মধ্যেই তার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হন। আর এতে এথেনা ভীষণভাবে রুষ্ট হন এবং শাস্তিস্বরূপ মেডুসার যে সৌন্দর্য তা রীতিমতো নষ্ট করে দেন, তার চুলগুলিকে জ্যান্ত সাপ বানিয়ে দেন। এবং কথিত আছে যে এই মেডুসাকে হত্যা করার জন্য এথেনা নাকি পার্সিয়াসকেও পর্যন্ত নিযুক্ত করেছিলেন। মানে একাধিক একাধিক চরিত্র রয়েছে। আপনি যত পড়বেন ততই অবাক হবেন, যত গভীরে যাবেন ততই কৌতূহল বাড়বে আপনার। গ্রিক মাইথোলজি অনুযায়ী জিউসের যিনি পত্নী ছিলেন তার নাম হেরা। এই হেরা আবার জিউসের ভগিনী, মানে বোনও বটে। হেরা কখনোই বিয়ে করবেন না এরকম একটা সিদ্ধান্ত তিনি মনে মনে স্থির করেই রেখেছিলেন। হেরা ভীষণ পরিমাণে দরদি ছিলেন। আহত, অসুস্থ যে কাউকে খুব দরদ দিয়ে সেবা করতেন। একবার এক কপোত, মানে পায়রার ছদ্মবেশে, আহত পায়রার ছদ্মবেশে জিউস হেরার কাছে উপস্থিত হয়। যেহেতু আহত, তাই তার সেবা শুশ্রূষা করার জন্য তাকে বুকে তুলে নেয় হেরা। আর তখনই জিউস তার আসল রূপ প্রকাশ করে ঝাঁপিয়ে পড়ে হেরার উপর এবং হেরাকে ধর্ষণ করে।
আর নিজের এবং ভাইয়ের এই লজ্জাজনক পরিস্থিতির বাইরে যাতে স্বীকার করতে না হয় বা অপমান যাতে ছড়িয়ে না পড়ে, তাই বাধ্য হয়ে জিউসকে বিবাহ করে হেরা। হেরার এবং জিউসের দাম্পত্য জীবন মোটেই সুখকর নয়। হেরা ছাড়াও জিউসের আরো অনেক প্রেমিকা বা স্ত্রী ছিল, সে কথাও আমরা পাবো, যাদের গর্ভে জিউসের সন্তান। আমরা অনেকেই অ্যাপোলোর কথা জানি, অ্যাপোলোর নাম শুনি, ভীষণভাবে পরিচিত একটা শব্দ। এই অ্যাপোলো হচ্ছে দেবতা জিউসের সন্তান। এক্ষেত্রে অ্যাপোলোর মাতা কিন্তু হেরা নন, তিনি লেটো। জিউসের সঙ্গে লেটোর অবৈধ প্রণয় একথা জানতে পারে হেরা। আর এটা জানতে পারার পরে হেরা সিদ্ধান্ত নেয় কোনোভাবেই জলে স্থলে কোথাও লেটোকে সন্তান প্রসব করতে দেবে না। তার কারণ জিউসের পত্নী তিনি, তার রীতিমতো একচ্ছত্র আধিপত্য রয়েছে তার। ফলে তিনি সিদ্ধান্ত নেন কোনোভাবেই যেন লেটো তার সন্তান প্রসব করতে না পারে, এবং সেই মতো তিনি একটি নির্দেশও জারি করেন। ঠিক মজার ঘটনা, লেটো তখন এর কাছে ওর কাছে হন্যে হয়ে সাহায্য চাইছে তার সন্তানকে প্রসব করার জন্য। ঠিক এমন সময় ডেলোস নামে একটা দ্বীপ সাহায্যের জন্য এগিয়ে আসে। এক্ষেত্রে হেরা যে নির্দেশিকা ছড়িয়ে দিয়েছিল তা রীতিমতো ডেলোসের ক্ষেত্রে খাটে না, কারণ ডেলোস ছিল জলের উপর ভাসমান একটি দ্বীপ, অর্থাৎ কোনোভাবেই স্থলভাগের সঙ্গে কোথাও তার সরাসরি সম্পর্ক ছিল না। ঠিক এইরকম একটি জায়গায় লেটো তার সন্তান প্রসব করে আর্টেমিসকে, এবং আর্টেমিস প্রসবের সঙ্গে সঙ্গেই নিজে ধাত্রীর রূপ নিয়ে বা ধাত্রীর মতো দ্বিতীয় জনকে প্রসবের জন্য মাকে রীতিমতো সাহায্য করে। আর এই দ্বিতীয় প্রসব যাকে করলেন লেটো, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের অ্যাপোলো। র‍্যামনোসিয়া ও অ্যাড্রাস্টিয়া এই দুজন পরিচিত ছিলেন নেমেসিস নামে। এই নেমেসিস শব্দটা আমরা ভীষণভাবে পরিচিত। আমরা বলি এই নেমেসিস শব্দটার অর্থ নাকি নিয়তি। এই নেমেসিস ছিলেন গ্রিক পুরাণ অনুযায়ী সেই নিয়ম ভঙ্গকারী বা যারা নিয়ম মানে না তাদের শাস্তির দেবী। অর্থাৎ কেউ যদি তার সঠিক কাজ না করে যদি অপরের কোনো ক্ষতি করার চেষ্টা করে বা অপরকে কোনোভাবে বিব্রত করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের একমাত্র শাস্তি দেওয়ার অধিকার যার ছিল তিনি হলেন নেমেসিস। এরকম হাজারো গ্রিক শব্দ যা আপনি জানেন এবং আপনার কৌতূহল রয়েছে এই শব্দের উৎস জানার জন্য, বা এই শব্দের পেছনে লুকিয়ে থাকা সেই চরিত্রের আসল সন্ধান বা সেই চরিত্রের রহস্য সন্ধান উন্মোচন করার জন্য, তাহলে আপনাকে অবশ্যই এই গ্রিক মাইথোলজির উপর বাংলায় লেখা গ্রিক দেবলীনা সাহার এই বইটি আপনাকে পড়তে হবে। এবং আপনি যদি পড়ে নিয়ে থাকেন অলরেডি, তো তাহলে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে। আর যদি আপনার পড়া না হয়ে থাকে, তাহলে আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি আসন্ন বইমেলায় আপনার যে তালিকা আপনি প্রস্তুত করছেন তাতে এই বইটাকে সামিল রাখতে পারেন। বিশ্বাস রাখতে পারেন এই বই আপনাকে ভীষণ আনন্দ দেবে এবং আপনার জ্ঞানের ছাপে আর পুরাণ সম্পর্কে জানার যে কৌতূহল অনেকখানি বাড়িয়ে দেবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। আর আপনার প্রিয় বন্ধু বান্ধব বা যে সমস্ত বইপ্রেমী মানুষকে আপনি চেনেন তাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন, কারণ একটা ভালো বই আপনিও পড়ুন, অপরকেও পড়ার জন্য সাহায্য করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।